আপনি তো কারোর সঙ্গে পরামর্শ ছাড়া নিজের একা ইচ্ছা মতো রাতের অন্ধকার রাষ্ট্রপতি পরিবর্তন করে ফেলেছেন। লোকজন তো বলছে রাষ্ট্রপতিকে আপনি বাধ্য করেছেন ক্ষমতা হস্তান্তর করতে, পদত্যাগ করতে। আমার কথা না, জনগণ বলছে। তাহলে এত রাতারাতি হঠাৎ করে কথা বলা 24 ঘন্টার মধ্যে স্পিকার সাহেব দেশে নয় বিদেশ থেকে কলন করে ডাইকিয়া নিয়ে আইসা ক্ষমতা হস্তান্তর করলেন। তার এটা স্বাভাবিক মনে হচ্ছে না? যদি আপনি দাবি দাওয়া না শুনেন, না মানেন, তাহলে সরকার পতনের আন্দোলনের দিকে বিরোধী দল যাবে এবং 7 দিনের লক্ষ্যমাত্রা নিয়ে যাবে ইনশাল্লাহ। এই সরকারকে 7 দিনের মধ্যে যদি পতন করাতে পারে সেই কর্মসূচি নিয়েই বিরোধী দল আগাবে। বিষয়টা তো অতি স্বাভাবিক। আজকে যদি সরকার জনগণের কথা না শুনে, জনগণের কল্যাণের রাজনীতি না করে, এত বড় একটা আন্দোলন হয়ে গেল, এত বড় একটা বিপ্লব হয়ে গেল, সেই বিপ্লবের শুধু চেতনাকে যদি ধারণ না করে, বিপ্লব যে কারণে হয়েছে সেটা যদি বাস্তবায়ন না করে, আপনি যে সমস্ত কারণে এত বড় একটা ঘটনা ঘটলো, শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হলো, ক্ষমতা ছাড়তে বাধ্য হলো, এখন যদি সরকার যারা বিপ্লব করেছে তাদেরকে সম্মান না করে, যে অগণিত মানুষ শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা না দেখায়, তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, তাহলে তো এই সরকার যদি সকল বিরোধী দল মাঠে নামে, আমার তো মনে হয় গণঅলি সাহেব 7 দিন বেশি বলেছেন, আমার তো মনে হয় না 48 ঘন্টা তারা সময় পার করতে পারবে। কারণ এখানে সকল মানুষ যদি খেপে যায়, আপনি কতক্ষণ থাকবেন? শেখ হাসিনা থাকতে পারছিল, তার তো অনেক শক্তি ছিল, তার শক্তি তুলনায় সরকার এখন এত শক্তি হয় নাই। বর্তমান সরকার তো পুলিশ বাহিনী বলতে গেলে তার কর্মক্ষমতা নাই। সেখানে যদি জনগণ একসঙ্গে রাস্তায় নেমে আসে, জনগণ যদি সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়, তাহলে এটা খোয়াম হবে কেন? সরকার পতন তো জনগণ যে কোনো মুহূর্তে সরকার পতন করাতে পারে। আজকে দেখেন সরকার কিভাবে একদমই করতেছে। সে একদিকে বলছে জুলাই সনদ মানবো, সবকিছু বাস্তবায়িত করবো, কিন্তু অন্যদিকে দেখেন সে একের পর এক তার নিজের ইচ্ছা মতো নিজের কাজ চালিয়ে যাচ্ছে। সে যেটা মনে করে চাই চালাচ্ছে, সেখানে বিরোধী দলের রাজনীতিকে, বিরোধী দলকে কোনো তোয়াক্কা করতেছে না। সেখানে সরকার স্বৈরাচারী পথে হাঁটতেছে, স্বেচ্ছাচারিতার পথে হাঁটতেছে। সেখানে যেখানে খুশি যাকে খুশি নিয়োগ দিচ্ছে, রাষ্ট্র যেন তার ব্যক্তিগত সম্পত্তি হয়ে গেছে, যাকে যেখানে খুশি এনে বসিয়ে দিচ্ছে। সেখানে সংবিধানে পরিষ্কার লেখা আছে, মানে চ্যানেলে মনে কোনো সমস্যা আছে মনে, মিডিয়াতে না, চ্যানেলে না, নেটের দুর্বলতা। আপনি বলেন। এখন যে কথাটা বলছিলাম, একটি সরকার তো জনগণের প্রতি নিয়ম মোতাবেক, আইন মোতাবেক, গণতান্ত্রিক চিন্তা চেতনা ভিত্তি কাজ চালাবে, সংবিধান মেনে চলবে। এমনিতেও সংবিধান নিয়ে মানুষের অনেক কথা আছে। অনেকেই বলার চেষ্টা করছে যে বর্তমান সংবিধানটি বাংলাদেশের জনগণের ইচ্ছা অনুযায়ী বাংলাদেশের চেতনাকে বাস্তবায়ন করে না, মানুষের অনেক কাজে করে না। কিন্তু সেইগুলোর দিকে সরকার তোয়াক্কা করছে না। সরকারকে বলা হচ্ছে সংবিধানের প্রয়োজনীয় সংশোধন আনেন, কিন্তু তা না করে তার দেখাচ্ছে সংবিধানকে তারা যথেচ্ছভাবে ব্যবহার করছে। সরকার যখন যেটা চাচ্ছে সেটাই হচ্ছে। তাহলে সংস্কার গুলা করতে পারা কোথায়? যে কারণে জুলাই বিপ্লব হলো, সেই জুলাই বিপ্লবের চিন্তাগুলো বাস্তবায়ন কেন করছেন না? কাজে আমি মনে করি আপনি যে কথাটা বলছেন যে 1 সপ্তাহের মধ্যে সরকার পতন, এটা অতি বাস্তব কথা। আমি মনে করি সরকার যেভাবে আগাচ্ছে, যে বিরোধী দলকে অবশ্যই রাস্তায় নেমে আসতে হবে, অবশ্যই 1 সপ্তাহের মধ্যে সরকারকে পতন করাইতে হবে। কারণ এই সরকার সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না। এই সরকার জনগণের আশা প্রত্যাশা পূরণ করবে না। এই সরকার ইতিমধ্যেই জনকল্যাণে কোনো ভালো কাজ করতে পারে নাই। সরকার যে সমস্ত কাজগুলো করছে তাতে মানুষের সামাজিক উন্নয়নে আমরা ভালো কিছু দেখতে পাচ্ছি না। আমরা দেখেন স্কুলগুলোতে বাচ্চাদেরকে বাসি খাবার খাওয়াচ্ছে, পচা খাবার খাওয়াচ্ছে। সরকার বলছে খাবার খাওয়াবে, ভালো কথা, আপনার তো প্রত্যাশা করছে ভালো খাওয়াবে। সেখানেও তুমি ঠিকাদার গুলো নিয়ে করতেছো তোমার দলীয় খারাপ ছেলেগুলো দিয়ে। দলীয় দাও, ভালো মানুষকে দাও, কাজের লোককে দাও, অভিজ্ঞ লোককে দাও, অভিজ্ঞ লোক দিয়ে কাজটা করাও, যারা করতে পারে তাদের করাও। তুমি এই সমস্ত ছেলে দিয়ে কাজগুলো করাচ্ছ, তাতে তো আমার সন্তানের স্বাস্থ্য খারাপ হচ্ছে,
সরকার ব্যর্থ হলো কি ব্যর্থ হলো সেটার বড় কথা নয়, বড় কথা তো এই সরকার আমার সন্তানের স্বাস্থ্য খারাপ করছে। স্কুল জীবন থেকে যদি একটা ছেলে অস্বাস্থ্য নিয়ে বড় হয়, তার পেটের পীড়া নিয়ে বড় হয়, তাহলে এই ছেলেটা তো বড় হয়ে সুস্থ থাকতে পারবে না। আচ্ছা, এগুলো তো দেখার দায়িত্ব আমাদের কর্তব্য, আমরা করতে হবে। সরকার খুশি হোক বা না হোক, আমার সন্তানের ভবিষ্যতের জন্য, আমার প্রজন্মের ভবিষ্যতের জন্য, আজকের এই ছাত্রছাত্রীদের উন্নতির জন্য, ভালোর জন্য, তাদের সুস্বাস্থ্যের জন্য, আমাদের শিক্ষা দূরে থাক, তাদের স্বাস্থ্য কি আপনি চ্যালেঞ্জে মুখে ফেলে দিচ্ছেন আজে বাজে পয়সা খাবার দিয়ে? এটা তো আমার কথা না, সারা বাংলাদেশের স্কুল কলেজগুলো কি হচ্ছে আপনি দেখেন। আপনি এই সরকার, আপনি ভালো কিছু করবেন না, বিরোধী দল আপনাকে সার্ভিস দিবে, বিরোধী দল আপনার কথা মানবে, বিরোধী দল চুপ করে থাকবে। বিরোধী দল যথার্থ কথা বলেছেন, এই বিরোধী দল যদি সবাই ঐক্যবদ্ধ হয়, সকল ইসলামের রাজনৈতিক শক্তিগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামে, তাহলে এই সরকার এক সপ্তাহ টিকতে পারবে না। আমি মনে করি বিরোধী দল শুধু মুখের কথা নয়, তারাও কাজের মাধ্যমে দেখিয়ে দেবে। আমি প্রত্যাশা করি যে সরকার যদি তার কাজের দায়িত্বে যদি জনগণের প্রতি সহানুভূতি না দেখায়, জনগণের স্বার্থে কাজ না করে, তাহলে অবশ্যই এই সরকারের পতনের আন্দোলনে সবার নামা উচিত। আপনি যেমন বলছিলেন যে জনগণ যদি পথে নামে তাহলে এরকম একটা পরিবর্তন আসলে এক সপ্তাহ অনেক আগেই হতে পারে, কিন্তু অলি আহমেদ যেমন বলেছেন যে জামাতের আমির শফিকুর রহমান, মামুনুল হক এবং নাহিদ ইসলাম যদি পথে নামে, তাহলে তো এই তিনটা দলের যে জনসমর্থন, সেটা তো ভোটের সংখ্যা যদি বিবেচনা করেন তাহলে খুব বেশি না, নগণ্যই। সেক্ষেত্রে কি আসলে সরকারকে এই যেমন বলা হচ্ছে এক সপ্তাহের মধ্যে ফেলে দেওয়া সম্ভব, পতন ঘটানো সম্ভব, এটা কি বাস্তবতার সাথে যায়? কারণ এইখানে বিএনপি যে পরিমাণ ভোট পেয়েছে, সেই জনগণ তো এত শীঘ্রই হতাশ হওয়ার কথা না। এবং আপনি জানেন যে সরকার এমন বলে নাই কখনো যে জুলাই সনদ তারা বাস্তবায়ন করবে না। সংবিধান সংশোধনের জন্য ইতিমধ্যে সংসদে আপনি জানেন কমিটি গঠন হয়েছে, তো সেসব দিক দিয়ে তো কিছুটা সময় সরকার চাইতেই পারে। না না, সরকার চাইতেই পারে। আপনি যদি মনে করেন ব্রুট মেজরিটির কারণে আপনি যা ইচ্ছে তা যথেচ্ছার করবেন। আজকে আপনি বলছেন যে এই তিনটা দলের জনমত কি আছে। হ্যাঁ, আজকে এই মুহূর্তে জনমত প্রশ্ন উঠছে, কিন্তু জনমত তো বড় কথা, করতে কতক্ষণ? নাহিদ তো বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তি ছিল না। 2024 সনের জুলাই মাসের আগে নাহিদ বলে কাউকে তো বাংলাদেশের মানুষ চিনত না। 2024 সনের জুন জুলাই মাসে তো জামাত ইসলাম বাংলাদেশে কোথাও দাঁড়াতে পারে নাই, একজন এমপিও তাদের ছিল না। 2024 সনের জুন মাসে এই বিএনপি তো পালিয়ে বেরিয়েছে, তারা কোথাও ছিল না, একটা আন্দোলন করতে পারে নাই, রাজপথে দাঁড়াতে পারে নাই। কিন্তু কয়দিন লাগছে জুলাই বিপ্লব করতে? কদিন লাগছে? মানুষ যখন খেপে যায়, সরকারের বিরুদ্ধে যখন জনগণ মাঠে নামে, তখন কোন সরকার দমন পীড়ন দিয়ে চালাতে পারে না। সরকার সময় নেই, আমাদের তো কোনো আপত্তি নাই, কিন্তু সরকার তার একটা রোড ম্যাপ দিতে আপত্তি কোথায়? একটা পরিকল্পনা দিতে আপত্তি কোথায়? সে সংবিধান কি কি সংস্কার করবে, সে বিলগুলো আনো, বিলগুলো এনে তারপরে কমিটি করো। একটি জুলাই সনদে সরকার একটা প্রস্তাবনা আনো, সরকার একটা প্রস্তাবনা জনগণের সামনে পেশ করো যে আমরা এই ধাপে 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 এই কাজগুলো আমরা করব। তারপরে সেটা বাস্তবায়ন করার জন্য কোথায় কি কমিটি লাগবে, কি না লাগবে আমরা দেখি। কিন্তু সরকার তো আগে জনগণের সামনে তার পরিকল্পনা গুলো দিতে হবে, জনগণের সামনে সরকার বলতে হবে যে তারা এই কাজটি করতে চায়। 1 মাসে না পারে, 3 মাসে না পারে, 6 মাসে তো পারবে, 1 বছরে পারবে, আগামী 4 বছর 5 বছরে পারবে। এই পরিকল্পনা তারা দিক, এটাই তারা পরিষ্কার করে বলুক। ধোঁকাবাজি করতেছে কেন, প্রবঞ্চনা করতেছে কেন, প্রতারণা করতেছে কেন? আপনি জানেন ইতিমধ্যে দুইবার বলেছেন, দুজন বলেছেন, স্পিকার সাহেব বলেছেন একবার এক কথা, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এক কথা, যে আমরা ধোঁকা দিয়েছি, মানুষের সঙ্গে প্রতারণা না করলে সেদিন না মানতাম, নির্বাচন হতো না, তাই তারা বিভিন্ন জিনিস মেনেছে, মানুষের সঙ্গে ধোঁকা দিয়েছে।
এটা তাদের বক্তব্য। কাজে আজকে যে আগামী দিনে আবার জনগণকে ধোঁকা দিয়ে আপনি কালক্ষেপণ করবেন না, সময় নষ্ট করবেন না, আপনি নিজের সময় ব্যয় করবেন না, আপনার সময় আপনার নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করবেন না, তার কোনো গ্যারান্টি তো আমরা দেখতে পাচ্ছি না। কাজেই এই সরকারকে আপনি বলছেন সময়, হ্যাঁ সময় দিব না কেন, অবশ্যই একটা জিনিসটা একদিন হয় না, সময় লাগবেই, কিন্তু সেটার জন্য আপনিও তো একটা প্রস্তাব নিয়ে আসতে হবে। আপনাকে তো একটা প্রস্তাব দিয়ে বলতে হবে আমরা এই কাজগুলো করতে চাই। আজকে মাননীয় বিরোধী দলের নেতা যে কথা বলেছেন যথার্থই বলেছেন, স্পষ্ট করে বলে দিয়েছেন। উনি ঠিক বলেছেন কি বলেছেন না এর প্রমাণই দেখতে চান, তাহলে আপনি তো দেশটাকে অশান্তির দিকে ঠেলে দিচ্ছেন। আপনি যদি বিরোধী দলকে বাধ্য করেন সরকারকে পতন করানোর জন্য, আপনি ধরে নিলাম এইসব বিরোধী দল পারবে না, ধরে নিলাম সরকার খুবই শক্তিশালী, ধরে নিলাম বিরোধী দল 7 দিন কেন 7 মাস আন্দোলন করে সরকার করতে পারবে না, কিন্তু তারপরে কি হলো? বিরোধী দল যদি মাঠে নামে প্রতিদিন চলে, আপনাকে না হটানো পর্যন্ত যদি রাজপথ না ছাড়ে, আপনি হটলেন না, আপনি পতন হলো না, আপনি ক্ষমতা ছাড়লেন না, কিন্তু দেশে কি শান্তি থাকলো? দেশ কি শান্তিপূর্ণ পরিচালিত হবে? বিরোধী দল যদি প্রতিদিন রাজপথে নামে, হরতাল, মিছিল, মিটিং, জনসভা করে, তাহলে কি রাষ্ট্রের স্বাভাবিক অবস্থা বিরাজ করবে? আপনি বিরোধী দলকে তোয়াক্কা করছেন না, বিরোধী দলের বক্তব্যকে, ওয়ার্নিং কে, হুঁশিয়ারিকে আপনি দিচ্ছেন না, কোনো গুরুত্ব দিচ্ছেন না, আপনি তাচ্ছিল্য করে বেড়াচ্ছেন। তার মানে কি আপনি সংঘাত চান? তার মানে আপনি শান্তিপূর্ণ রাজনীতি বিশ্বাস করেন না? তার মানে আপনি বিরোধী দলকে তারা যে বক্তব্য বলছে সেগুলো বাস্তবায়ন চান? আমি ধরে নিলাম 7 দিনে এই সরকারকে হটানোর ক্ষমতা বিরোধী দলের নাই, জামাতের নাই, এনডিপি নাই, বা মনোয়াল সাহেবের নাই, মোহাম্মদুল হক সাহেবের নাই, নাইদ সাহেবের নাই, নাই যখন, তাহলে তাদেরকে প্রমাণ করতে হবে তারা আছে। তার মানে সরকার চাচ্ছে যে সম্মিলিত বিরোধী দল প্রমাণ করো যে তাদের হ্যান্ডল আছে, তারা সরকারকে পতন করাইতে পারে। শেখ হাসিনা যেমন বলেছিল না, শেখ হাসিনা বক্তব্যগুলো বলে গেছেন, এগুলো দেখেন না। কাজে যদি আপনি চান, যদি সেই চ্যালেঞ্জ দিতে চান, দিবেন ইনশাল্লাহ। যদি সেই চ্যালেঞ্জ দেখতে চান, বিরোধী দল সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত আছে। বিরোধী দল বলেছে যদি আপনি দাবি দাওয়া না শুনেন, না মানেন, তাহলে সরকার পতনের আন্দোলনের দিকে বিরোধী দল যাবে এবং 7 দিনের লক্ষ্যমাত্রা নিয়ে যাবে ইনশাল্লাহ। এই সরকারকে 7 দিনের মধ্যে পতন করাতে পারে সেই কর্মসূচি নিয়েই বিরোধী দল আগাবে। কিন্তু আমরা চাই না। আমরা এটা বাদকে বাদ বলেছে, কনেওয়ালি সাহেব এটা ওয়ার্নিং দিয়েছে, আমাদের সম্মানিত বিরোধী দলের নেতা একটা ওয়ার্নিং দিয়েছে। ওয়ার্নিং দেওয়াটা যদি মনে করেন আপনি, এটা সাবধান করে দেওয়া হয়েছে একটা গার্জিয়ান হিসাবে, একটা সচেতন রাজনীতি হিসাবে, একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতা হিসাবে তিনি সরকারকে সতর্ক করেছেন। এই সতর্ক গুলোকে যদি আপনি আমলে না নেন, উল্টা তুচ্ছ তাচ্ছিল্য করেন, তাহলে দেশ কি শান্তির দিকে যাবে? এই রাজনীতি কি আপনি চান যে আমার দেশ অশান্তিতে ভরে যাক? কাজেই হাসান সাহেব, বিষয়টা খুবই পরিষ্কার। বিরোধী দলের বক্তব্য সতর্কতামূলক বক্তব্য, বিরোধী দলের বক্তব্য সাবধানতামূলক বক্তব্য। বিরোধী দল সরকারকে বলার চেষ্টা করছে আমরা আমাদের শক্তি প্রয়োগ করতে চাই না, আমাদের পটেনশিয়ালিটি আছে, আমাদের শক্তি প্রয়োগ করার কার্যক্ষমতা আল্লাহ আমাদেরকে দিয়েছে, কিন্তু আমরা সেই শক্তি প্রয়োগ করতে চাই না। আমরা ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের জন্য 7 দিনের আন্দোলনে নামতে চাই না। আমরা চাই সরকার জনগণের দাবিগুলো মানুক, জুলাই সনদ বাস্তবায়ন করুক, বিপ্লবের চেতনাকে ধারণ করুক, যে সমস্ত বিপ্লবের লোকেরা আহত নিহত হয়েছে তাদেরকে মূল্যায়ন করা হোক, তাদেরকে পুনর্বাসন করা হোক, এবং সংবিধানে যেসব সংশোধন আনার কথা
যেমন আপার হাউস তৈরি করা, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে একটা ক্ষমতার ভারসাম্য আনা। এখন তো রাষ্ট্রপতির পদ শূন্য হয়েছে, সকল বিরোধী দলের সঙ্গে আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচিত করা হোক। বর্তমান সংবিধানে আপনারা জানেন সংসদের সদস্যদের ভোটে যে কেউ রাষ্ট্রপতি সরকার বানাতে পারবে, যে কেউ বানাতে পারবে। এটা রাস্তার কাউকে ধরে নিয়ে এসো, সে রাষ্ট্রপতি বানাতে পারবে। এই ক্ষমতা বর্তমান সংবিধানে একচ্ছত্রভাবে সরকারকে দেওয়া হয়েছে। কিন্তু আমরা বলছি এই সংবিধান সংশোধন করে সবার নিরঙ্কুশ ভোটে সবার সঙ্গে আলোচনা করে সকল বিরোধী সঙ্গে আলোচনা করে আপনি রাষ্ট্রপতি নির্বাচন করার ব্যবস্থা করেন। রাষ্ট্রপতি এমন একজন নির্বাচন করেন যে লোকটা সব মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হতে পারে। আজকে সুযোগ সৃষ্টি হয়েছে, রাষ্ট্রপতির পদ খালি হয়েছে। এখন আগামী 90 দিনের মধ্যে যে রাষ্ট্রপতি নিয়োগ আপনার করতে হবে, আপনি সেটা দলীয় আধিপত্য না দেখিয়ে আপনি সকলের বিরোধী দল বলেন, তোকে বলে সংবিধানের সংশোধন এনে রাষ্ট্রপতি নির্বাচনে ইলেকট্রাল কাঠামো বড় করেন, এখানে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ নিশ্চিত করা। এই জন্য বলছি সংবিধানে আপনি পরিবর্তন আনেন, সংশোধন আনেন, এই কাজগুলো তো করতে হবে। দরকার পরে আপনি 90 দিন না হোক আরেকটু 90 দিন নেন। মেজর হাফিজ সাহেব এখন আছেন স্পিকার হিসাবে, উনি দায়িত্ব পালন করছেন, উনি আর 90 দিন পালন করুন। কিন্তু আপনি একটা সমঝোতার মাধ্যমে রাষ্ট্রপতি নিয়োগটা চেষ্টা করেন। মানুষ জানো যে এই সরকার বিরোধী দলের সমালোচনা করে একটা রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থা করেছেন। ইতিমধ্যে চরমনায় পীর সাহেব বলেছেন তিনি রাষ্ট্রপতি প্রার্থী হতে চান, কিন্তু তিনি জানেন যে সংসদের ভোটে ওনাকে নির্বাচিত করা যাবে না। কিন্তু তিনি তোনার দলের প্রত্যাশার কথা বলেছেন, তিনি তোনার দল কি চান সেটা বলেছেন। অন্যায় কিছু বলেন নাই, অন্যায় আবদার করেন নাই। ওনার তো ইচ্ছা হইতে পারে, অন্য রাজনৈতিক দলের মানুষ চাইতে পারে ক্ষমতার অংশ, তারাও তো একটা ক্ষমতার মধ্যে একটা অংশগ্রহণ করতে চাইতে পারে। আপনি সেটাকে পুরাই দিবেন? আপনি ব্রুট মেজরিটি দিয়ে সংসদে আপনি সরকার গঠন করা 2/3 মেজরিটি আছে, তা আপনি বিশাল বড় হয়ে গেছেন। আপনি কাউকে তোয়াক্কা করবেন না, এরকম হামবাদ করা ঠিক না, তাকাব্বুরি ঠিক না। এতে ভবিষ্যতে ভালো কিছু আসবে না। রাজনীতি সমঝোতার মাধ্যমেই সবচেয়ে ভালো কিছু আসে। এই দেখেন দিল্লিতে দেখেন সমঝোতার মাধ্যমে মোদী সাহেব সমস্যার সমাধান করেছে। সেখানে বুলেটের মাধ্যমে সমাধান হয় নাই, সেখানে ছাত্র রাষ্ট্রপতির মাধ্যমে সমস্যার সমাধান করে নাই। ম্যাচিউর পলিটিক্স আছে বলে ওখানে দেখেন আলোচনার মাধ্যমে এত বড় সমস্যার সমাধান হয়েছে। বাংলাদেশে ছাত্ররা আন্দোলন করেছে তার চেয়ে অনেক গুণ বেশি ছাত্ররা ভারতে আন্দোলন করেছে, কিন্তু তারা সরকার ঘুরায় দেয় নাই। তারা সমঝোতার মাধ্যমে তাদের দাবিগুলা আদায় করে নিয়ে আসছে। সরকারও সেই দাবিগুলা পূরণ করতে জনগণকে সহায়তা করেছে। আজকে বাংলাদেশে যদি এই ক্ষুদ্র সরকার যদি ক্ষমতা এত বড় দেখান, পৃথিবীটা ছোট, এখানে আমরা সবাই কারো না কারোর সঙ্গে সম্পর্ক আছে। এখানে আপনি এমন পথে হাইটেন না, এমন পথে চলেন না যে পথটা সংঘাতের দিকে যাবে। বিরোধী দলের বক্তব্যটাকে শুধু কথার কথা হিসেবে দেখেন না। বিরোধী দল বলেছে 7 দিনের মধ্যে সরকার পতন করানো সম্ভব, এটাকে আপনি চ্যালেঞ্জ হিসেবে দেখেন না, এটাকে সম্ভাবনা হিসেবে দেখেন। সরকারের প্রতি বিরোধী দলের সতর্ক হিসেবে দেখেন, আপনি সেইভাবে জিনিসটা করেন। আমি বলি, আমি মানলাম তাদের ক্ষমতা নাই, কিন্তু তারা তাদের প্রত্যাশার কথা বলেছে, তাদের কামনার কথা বলেছে। প্রত্যাশা পূরণ করা, জনগণের প্রত্যাশা পূরণ করাই তো সরকারের দায়িত্ব। তাহলে আপনি সরকারের ক্ষমতাশালী সরকার হয়ে জনগণের একটি অংশ যে কথা বলছে সেই কথার সঙ্গে আপনি গুরুত্ব দিবেন না কেন? সেই কথাটা নিয়ে আলোচনায় বসবেন না কেন? তাদেরকে একটা ভালো বোঝ দিবেন না কেন? যে এইখানে একটা প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হচ্ছে যে জামাত, এনসিপি এবং মামুনুল হকের দল যদি সরকার পতনের আন্দোলন শুরু করে, যেটা আপনি বলছেন যে এক ধরনের সতর্কবার্তা,
সত্যি সত্যি যদি 2-4-6 মাসের মধ্যে ওইরকম একটা আন্দোলন হয় সরকারের বিরুদ্ধে, সেক্ষেত্রে যে স্পেসটা তৈরি হবে, সেই স্পেসে তো আওয়ামী লীগের ফিরে আসার একটা বড় ধরনের সম্ভাবনা তৈরি হবে। সেক্ষেত্রে কি মানে সরকার আসলে অনেক বেশি রিস্কের মধ্যে পড়ে যাবে না? কারণ এবং একই সাথে বিরোধী দলও রিস্কে পড়ার একটা সম্ভাবনা তৈরি হয়, কারণ বিরোধী দলে যারা আছে, সরকারে যারা আছে, তাদের সম্মিলিত জনগণের সঙ্গে সম্মিলিত আন্দোলন হলেই তো ওই সরকারটা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল। আপনি যে বিষয়টা বলেছেন সেই বিষয়টা তো সরকারকেও বুঝতে হবে। জুজুর ভয় দেখায়া আপনি একচ্ছত্র অধিপতি করতে হতে পারেন না। আওয়ামী লীগের জুজুর ভয় দেখিয়ে আপনি বিরোধী দলকে তোয়াক্কা করবেন না। আপনি সরকারের উপরে দাবি চাইলে আপনি বলবেন আওয়ামী লীগ আসতেছে, ভাগ আসতেছে বলে আপনি যদি জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেন তাহলে হবে না। এটা তো আপনারও দায়িত্ব, সরকারেরও দায়িত্ব বর্তা। সরকার এমন কিছু করবে না যাতে তৃতীয় পক্ষ এখানে সুযোগ নিতে পারে। যে জিনিসটা হাসান শাফি অনুধাবন করতে পেরেছে, যেখানে বুঝতে পারছে আজকে বিরোধী দল এবং সরকারের মধ্যে বিভেদ সৃষ্টি হলে এনসিপি, মাহমুদুল হক এবং জামাত ইসলামের সঙ্গে যদি সরকারের বিভেদ সৃষ্টি হয়, বিরোধ সৃষ্টি হয়, ফাটল সৃষ্টি হয়, তাহলে সেই ফাটল দিয়ে বনের ভাগে রূপান্তরিত হবে। সে ফাটল দিয়ে তাদের সবার যে কমন শত্রু, সেই শত্রু প্রবেশ করবে। সেই তাদের কমন শত্রুকে যদি আটকাতে হয়, তাদের তো এদের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে। আর ঐক্য ধরে রাখতে হলে সরকারকে তার যে বিরোধী দলগুলো আছে, এনসিপি বলেন, জামাত ইসলাম বলেন, মাহমুদুল ইসলাম সাহেবের খেলাফত মজলিস বলেন, অন্যান্য ইসলামিক দলগুলো বলেন, ওয়ালি আহমেদের দলগুলো বলেন, 10 দলীয় 11 দলীয় জোট বলেন, সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা সুসম্পর্ক, ঐক্যবদ্ধ প্রচেষ্টা ঠিক করতে হবে। আর না হলে এই ফাটল সৃষ্টি হলে এখান দিয়ে বন্যার পানি ঢুকতে পারে। এটা আমরা বুঝি, আমরা জানি, কিন্তু এটা সরকারকেও বুঝতে হবে, সরকারকেও সাবধান হইতে হবে। সরকার আমাদের জুজুর ভয় দেখাইলে হবে না, যে আমাকে ভয় দেখাবেন বিভেদ হলে কিন্তু আওয়ামী লীগ চলে আসবে। আর আওয়ামী লীগ চলে আসলে কি হবে বলেন? আপনাকে তো বুঝতে হবে জিনিসটা। কাজেই জুজুর ভয় দেখায় না, আমরা বুঝি, আমরা জানি, কিন্তু তারপরে বলতে চাচ্ছি একটা রাজনৈতিক মেরুকরণ করার চেষ্টা করেন, একটা বৃহত্তর রাজনীতি করার চেষ্টা করেন, যেখানে জনগণের কল্যাণ নিশ্চিত হয়, যেখানে মানুষ সৎ পথে, ভালো পথে কাজ করতে পারে, শান্তি শৃঙ্খলা আলোচনা আনতে হবে। এখন যে অবস্থা সৃষ্টি হয়েছে, সে অবস্থায় রাষ্ট্রপতির অচল সৃষ্টি হয়েছে। এখানে বিরোধী দলের সঙ্গে আলোচনা না করলে আপনি সুষ্ঠুভাবে রাষ্ট্রপতি নির্বাচন করতে পারবেন কিনা আমি জানি না। যথেষ্ট বাধা দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এখন এই বিষয় নিয়ে এখন কষ্ট দাঁড়িয়েছে যে এখন তো তোমাকে রাষ্ট্রপতি নির্বাচনের আগেই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার সমন্বয় করতে হবে। এখন সেই সমন্বয়টা সংশোধন না হলে তো হবে না। বর্তমান সংবিধানে যেভাবে আছে সেখানে রাষ্ট্রপতি এটা টুটু জগন্নাথ, সেখানে রাষ্ট্রপতি কিছু করার থাকে না। সেখানে সবাই চেয়েছে একটা সমন্বয় হোক। এখন এই সমন্বয়টা না করে যদি তুমি রাষ্ট্রপতি নির্বাচন করে ফেলো, তাহলে বোঝা গেল, পরিষ্কার হয়ে গেল যে তুমি সংবিধান সংস্কার করতে রাজি নও, তুমি কালক্ষেপণ করছো। কাজে বিরোধী দল এই ফাঁদে পা দিবে বলে আমার মনে হয় না। আর যদি পা দেয় তার জন্য বিরোধী দলকে দায়ী থাকতে হবে। আজ যদি বিনা চ্যালেঞ্জে রাষ্ট্রপতি নির্বাচন করতে বিরোধী দল দেয়, তাহলে আগামী দিনে মানুষের কাছে, জনগণের কাছে, ইতিহাসের কাছে এই বিরোধী দলকে দায়ী থাকতে হবে। এটা বুঝতে হবে। এই রাষ্ট্রপতি নির্বাচন এমনিতে হতে দেওয়া যাবে না। বিরোধী দল কোন অবস্থাতেই সেটা মেনে নিতে পারে না। এবং আমি মনে করি বিরোধী দল এই ব্যাপারে অত্যন্ত সোচ্চার, সজাগ, এবং তারা বলেছে জুলাই সনদের ব্যাপারে কোনো আপোষ নাই। জুলাই সনদের একটা অন্যতম হলো রাষ্ট্রপতির ক্ষমতা সমন্বয় করা। এই রাষ্ট্রপতির ক্ষমতা সমন্বয় না করে রাষ্ট্রপতি নির্বাচন করলে পরে কি আপনি সমন্বয় করবেন? এখনই তো সময় আসছে, সুযোগ আসছে, সেই সুযোগটা আপনি সৃষ্টি করেছেন।
আপনি তো কারোর সঙ্গে পরামর্শ ছাড়া নিজের একা ইচ্ছা মতো রাতের অন্ধকার রাষ্ট্রপতি পরিবর্তন করে ফেলেছেন। লোকজন তো বলছে রাষ্ট্রপতিকে আপনি বাধ্য করেছেন ক্ষমতা হস্তান্তর করতে, পদত্যাগ করতে। আমার কথা মানে জনগণ বলছে, তাহলে এত রাতারাতি হঠাৎ করে কথা বলা 24 ঘন্টার মধ্যে স্পিকার সাহেব দেশে নয় বিদেশ থেকে কলন করে ডাইকিয়া নিয়ে আইসা ক্ষমতা হস্তান্তর করলেন। তারপরে এটা স্বাভাবিক মনে হচ্ছে না? এখানে যে প্রশ্নটা করতে চাই, এই যেটা বললেন যে রাষ্ট্রপতির পদত্যাগটা স্বাভাবিক মনে হচ্ছে না, পেছনে আসলে সম্ভাব্য কি কি কারণ থাকতে পারে যে সরকার এত তাড়াহুড়ো কেন করলো এই রাষ্ট্রপতি বিষয়ে? সরকারের সামনে একটা প্রশ্ন আছে যে রাষ্ট্রপতির ক্ষমতায়ন ব্যাপারে সংস্কার লাগবে, সমন্বয় লাগবে। আপনি সেই সমন্বয়টা না করে যে একটা স্থিতি অবস্থা ছিল রাষ্ট্রপতির, এখন তো আমরা জানি যে রাষ্ট্রপতিকে আপনি বাধ্য করতে পেরেছেন পদত্যাগ করাইতে। বর্তমান সংবিধানে সেই ক্ষমতা সংসদের আছে। এই ক্ষমতা সংসদে আছে বলে তো আমরা বলছি যে রাষ্ট্রপতিকে এরকম ভাবে কারো মুখাপেক্ষি করা যাবে না, রাষ্ট্রপতির অবস্থানটাকে শক্তিশালী করতে হবে, দৃঢ় করতে হবে। এটাই তো জুলাইয়ের চেতনা। যার ফলে আপনার রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে দেন না। অতীতে যখন জনগণ রাষ্ট্রপতি পদত্যাগ চেয়েছিল তখন সরকার সেটা চায় নাই, এই দল বিএনপি চায় নাই। আজকে আপনি কোন রাষ্ট্রীয় দলের সঙ্গে পরামর্শ না করে, কথা না বলে, যেখানে সংসদ নাই, রাষ্ট্রপতি নির্বাচনের এখতিয়ার যেখানে সংসদে, সরকারের না, সেখানে আপনি কেন কি কারণে তড়িঘড়ি করে চুপ্পু সাহেবকে পদত্যাগ করালেন? আপনি কি গিয়ে ওনাকে বলালেন যে আপনি পদত্যাগ করেন? এই বিষয়গুলো তো একদিন ইতিহাসের সামনে চলে আসবে। আপনি তড়িঘড়ি করে রাষ্ট্রপতি নির্বাচন করে ফেলবেন। আবার অতীতে বলছেন আমি আগামী সংসদে সংস্কার বিল আনবো। আগামী সংসদে সংস্কার বিল আনবেন, সংস্কার করার পরে রাষ্ট্রপতি পদত্যাগ করাইতেন, ওটা পরে রাষ্ট্রপতি বিনিয়োগ করতেন। কিন্তু এখন আপনি যে কাজগুলো করতেছেন আমরা তো গুড ফেইথে সব মেনে নিচ্ছি, আমরা তো প্রতিবাদ করতেছি না, বিরোধী তো কোনো প্রতিবাদ করে নাই, গুড ফেইথে মেনে নিচ্ছি। কিন্তু আপনি তো প্রতিটা জিনিসের প্রতারণার মাধ্যমে আগাচ্ছেন, প্রতিটা বিষয়ে জনগণকে প্রতারণা করার চেষ্টা করছেন। এখানে আজকে মাননীয় স্পিকার সাহেব বলছেন রাষ্ট্রপতি নাকি এমন অসুস্থ যিনি মাঝে অজ্ঞান হয়ে যান। অজ্ঞান হয়ে যান মানে অজ্ঞান হয়ে গেছেন। এই তথ্য তিনি কোথায় পেলেন? কোন মেডিকেল রিপোর্টে পেলেন? এটা কোন অ্যাফিডেভিট দিয়েছে সাবেক রাষ্ট্রপতি চুপ্পু সাহেব? যদি অ্যাফিডেভিট দিয়ে থাকে সেই অ্যাফিডেভিট আমাদেরকে দেখান, জনগণকে দেখান। তাহলে মাননীয় স্পিকার সাহেব কোন এখতিয়ার বলে, কোন অথরিটিতে আপনি বললেন যে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি প্রায় অজ্ঞান হয়ে যেতেন? কত বড় সংকটময়, কত বড় ডেঞ্জারাস বক্তব্য বলেন। কে দিচ্ছেন? সংসদের মাননীয় স্পিকার। এটা তো রাষ্ট্রপতি তার পদত্যাগ পত্রে এই শব্দটা উল্লেখ করেছেন, সেটাকেই উনি করেছেন। উনি বলছেন আমি অসুস্থ না, ওই চিঠিতেই লেখা আছে যে মাঝে মাঝে তিনি অচেতন হয়ে পড়েন এবং রোগটার নামও বলেছেন পদত্যাগ পত্রে। আছে এটা দিলে কি এটা দিলে কি এইটা দিলে কি ওনার পদত্যাগ পত্র গৃহীত হইতে পারবে লিগালি? তাহলে রাষ্ট্র তার চিকিৎসার ব্যবস্থা কেন করলো না? সে তো অভিমান করে বলতে পারে যে আমাকে চিকিৎসা করানো হচ্ছে না। এটা তো অভিযোগ হইতে পারে সরকারের বিরুদ্ধে যে আমাকে বিনা চিকিৎসা হত্যা করা হচ্ছে। এই পদত্যাগ পত্র তো পদত্যাগ পত্র হিসেবে চিহ্নিত হবে না, অভিযোগ পত্র হিসেবে চিহ্নিত হবে। চুপ্পু সাহেব যদি এই কথা লিখে দেওয়া থাকে তাহলে এই ইস্তফা পত্র হিসেবে গণ্য হবে না, এটা সরকারের প্রতি তার অভিযোগ হিসেবে গণ্য হবে। এই সরকার তার চিকিৎসার ব্যবস্থা করছে না, ফলে সে নিজেকে বাঁচানোর জন্য, বেঁচে থাকার জন্য এই পথ ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। এটা আত্মহত্যার নোট লেখে না মানুষ, বাচ্চারা? এটা আত্মহত্যার নোট হয়েছে, এটা তো ইস্তফাপত্র হয় নাই। আপনি আইনকে দেখান, আপনি এটা বিচার বিভাগে পাঠান, সুপ্রিম কোর্টে রুলিং এর জন্য পাঠান। রাষ্ট্রপতির এই পত্রটা কি পদত্যাগ পত্র হিসেবে গণ্য হবে না এটা রাষ্ট্রপতির অভিযোগ পত্র হিসেবে গণ্য হবে? এটা চিঠি পাওয়ার পরে মাননীয় স্পিকার সাহেব উচিত ছিল সরকারের কাছে তলব করা যে মহামান্য রাষ্ট্রপতি অভিযোগ করেছে আমার কাছে যে তিনি প্রায় অসুস্থ হয়ে যান, উনি চিকিৎসা অসুস্থ হয়ে যান, অজ্ঞান হয়ে যান, ওনার চিকিৎসার ব্যবস্থা কি করেছেন আপনারা? এটা তো মাননীয় স্পিকার সাহেবের দায়িত্ব ছিল, কর্তব্য ছিল জিজ্ঞাসা করার।
উনি সেই নৈতিক দায়িত্ব পালন করেন নাই। বিনয়ের সঙ্গে বলতে বাধ্য হচ্ছে উনি উদ্দেশ্য প্রণোদিত ভাবে ওনার দায়িত্ব পালন থেকে বিরত থেকেছেন। এটা তো আশা করা যায় না। আপনি জোর দিয়ে, আমি দেখি না আপনি জোর দিয়ে বলছেন, এটা যদি থাকে তাহলে এটা পদত্যাগ পত্র হিসেবে গৃহীত হইতে পারে না, এটা অভিযোগ পত্র হবে। অভিযোগ পত্রের ফলে পদত্যাগ হয় না। এই বিষয়গুলো আইনের সূক্ষ্ম বিচার বিশ্লেষণ আছে, অভিযোগ করে আনতে হবে। আজকে দুঃখ তো বিরোধী দল আমরা আছি যারা আমাদের শুনে দুইজন শক্তিশালী হলেই শক্তিশালী হলো না, একজন দুর্বল হলে আরেকজন কম শক্তিশালী হলে শক্তিশালী। আজকে সরকার শক্তিশালী নয়, কিন্তু দলগুলো বিরোধী দলগুলো দুর্বল হওয়ার কারণে, অতীব দুর্বল হওয়ার কারণে এই দুর্বল সরকারও শক্তিশালী সরকার হয়ে যাচ্ছে। এটা সরকারের সফলতা নয়, এটা আমাদের বিরোধী দলগুলোর চরম ব্যর্থতা। আমাদের সম্মিলিত বিরোধী দলগুলো আমরা সরকারের সামনে সেরকম চাপ সৃষ্টি করতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা, আমাদের দুর্বলতা। আমরা দুর্বল বলে সরকার আমাদের চেয়ে কম্পারেটিভলি শক্তিশালী। কাজেই আপনি যে কথাটা বলছেন রাষ্ট্রপতির ইস্তফাটা তখন ইস্তফা হবে তিনি যদি প্লেন বলতেন যে আমি আমার পক্ষে শারীরিক দুর্বলতার কারণে ক্ষমতা আমার দায়িত্ব পালন করতে আমি অপারগ, কিন্তু যেটা কজ দিয়ে দিবেন শারীরিক দুর্বলতা মানে আমার এই দুর্বলতা, তাহলে চিকিৎসার যোগ্য। এটা এমন কোন রোগ তো নাই যেটা চিকিৎসা হবে না। উনি তো চিকিৎসা করবেন, উনি বলছেন লন্ডনে চিকিৎসা করবেন। তাহলে তো চিকিৎসা রাষ্ট্র কেন তা করালো না? রাষ্ট্রপতি তো চিকিৎসা পাওয়ার যোগ্য, হকদার। রাষ্ট্রপতি চিকিৎসা কেন করলেন না? স্পিকার সাহেব কেন গেলেন তাহলে ব্যাংককে চিকিৎসার জন্য? উনি কার টাকায় গেছিলেন ব্যাংককে চিকিৎসা করাতে? স্পিকার সাহেব যদি ব্যাংককে চিকিৎসা করাতে পারেন তাহলে মহামান্য রাষ্ট্রপতি কেন পারলেন না চিকিৎসা করাতে? এই প্রশ্নগুলোর জন্ম তো ভাই দিবে। আপনি আমার মুখ বন্ধ করে রাখবেন কতদিন? আরো অনেক মানুষ বেরিয়ে আসবে, এই ককরোচের মতো তো অনেক লোক বেরিয়ে আসবে যারা আপনার কথায় কথা বলবে না, আপনার সুরে সুরে কথা বলবে না, আপনার রক্ত চক্ষুকে তোয়াক্কা করবে না। সবাই তো আমার মতো ভীতু কাপুরুষ হবে না, সবাই তো আমার মতো আপোষকামী হবে না। কাজে আপনাকে ভাবতে হবে যে যা খুশি তাই বলতে পারেন না, যা খুশি তাই লিখতে পারেন না, যা খুশি তাই করতে পারেন না। এগুলো করলে এর নাম স্বৈরাচার হয়, করলে এগুলোর নাম ফ্যাসিস্ট হয়, এগুলা করলেই রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করা হয়। কাজে এই পথে যদি আপনারা হাঁটেন, 7 দিন তো মনে অনেক বেশি সময় কথা বলেছে বিরোধী দল নেতারা, টিকতে পারবেন না, টিকতে পারবেন না। পরিষ্কার জেনে রাখেন, এই পথে হাঁটলে অতীতে কোন সরকার টিকে থাকতে পারেন নাই। আপনিও 2 বার 3 বার 4 বার সরকার চালিয়েছেন, টিকে থাকতে পারেন নাই। কেউ টিকে থাকতে পারেন নাই। ষড়যন্ত্র দানা বাঁধে, নিজের আপন লোকেরাই বুকের উপরে গুলি চালায়, বাইরের লোক গুলি চালায় না। আপন বিশ্বস্তরাই বুকে গুলি চালায় যখন দেখে আপনার পিছনে লোক নাই। কাজে রাষ্ট্র চালাইতে হলে সহনশীল হন, সংবেদনশীল হন। রাষ্ট্র চালানোর জন্য সবচেয়ে বড় প্রয়োজন হলো আপনি জনগণের সঙ্গে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপচারিতা করেন, আপনি কথা বলার চেষ্টা করেন, আপনি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করেন। আপনি যদি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না করেন তো সমস্যা শুধু আপনার পারবে না, জাতির জন্য, জনগণের জন্য পারবে। যে সরকার জনগণের ভোগান্তি বাড়াবে, যে সরকার জনগণের কষ্ট বাড়াবে, যে সরকার জনগণের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে বাধ্য করবে, সেই সরকার জনগণের সরকার হতে পারে না। মংলা বন্দরটা তারেক গভর্নমেন্ট পুরোপুরি চায়নার হাতে দিয়ে দিচ্ছে। ওখানে $650 মিলিয়ন ইনভেস্টমেন্টের কথা বলা হয়েছে। পায়রাতেও প্রজেক্ট হচ্ছে, আনোয়ারা যেটা চিটাগাঙে। তার মানে কি? তার মানে যে চাইনিজদের একটা বঙ্গোপসাগরে ভালো রকম এন্ট্রি হবে। তার কারণ যখন তারেক সাহেব চীনে, চাইনিজে এটা পরিষ্কার করেই বললো যে চায়না মায়ানমার ইকোনমিক করিডোর যেটা আছে, যার থ্রু দিয়ে চায়না বঙ্গোপসাগরে ঢোকার একটা রাস্তা পায়,
এই করিডোরটা এখন বাংলাদেশে এক্সটেন্ড করতে হবে। দিস ইজ এ চাইনিজ জিও পলিটিক্যাল মুভ। এটা আপনাকে, এটা ভূ রাজনৈতিক একটা বড় রকমের চাল চীন দিয়েছে দাবার বোর্ডে। এটাতে আমেরিকানরা খুব শঙ্কিত। কেন? আমেরিকানরা বেশ কিছুদিন ধরে ডক্টর ইউনূসের সময় একটা চেষ্টা ওদের ছিল যে রাখাইন করিডোর, তখন ওয়াকার সাহেব রাজি হয়নি, উনি ব্লাডি করিডোর টরিডোর বলে গালিগালাজ করেছেন। তারপরে উনিও আমেরিকানদের লাইনে পড়ে গেছেন, হ্যাঁ পড়ে গেছেন, কারণ ওনার নিজের চাকরি বাঁচানোর জন্য। তো যাই হোক, এখানে যেটা ব্যাপার যে এখানে আপনার আমেরিকানরা ওই রাখাইন করিডোর মানে চিটাগাং কক্সবাজার অঞ্চল থেকে মায়ানমারের রাখাইন প্রদেশ, যেটা একসময় আরাকান প্রদেশ ছিল, ওই করিডোরটা আমেরিকানরা চাইছে। ওখান দিয়ে আমেরিকানরা ব্যাপকভাবে অস্ত্র শস্ত্র বিভিন্ন মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠীদেরকে দিয়ে ওরা চাইছে যে মায়ানমারে এরা অঘটন ঘটাবে। মায়ানমারের যে মিলিটারি সরকার, যেটা এখন অবশ্য ওখানে ইলেকশন হয়েছে, যে মিলিটারি ডিক্টেটর ছিল সে নিজের রাষ্ট্রপতি হয়ে গেছে, তাই সেনাবাহিনী মায়ানমার কন্ট্রোল করে। ওরা চীনের পকেটে, ওরা একদম চাইনিজ মানে স্টুজ বলতে পারে। ওদের মানে ওইখানে আমেরিকার জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজিটা হচ্ছে যে মায়ানমারে এই মিলিটারি গভর্নমেন্টকে বেকায়দায় ফেলে প্রয়োজনে মায়ানমারে 2-3টে স্টেট মানে যাতে হয় স্বাধীন রাজ্য, আরাকান স্বাধীন প্রদেশ, কাচিন টাচিন এগুলি। এখানে ওদের অন্য অনেক ব্যাপার আছে, ক্রিটিক্যাল মিনারেলস যেগুলি যে রেয়ার আর্থ বলে, ওইসবের বিরাট খনি মায়ানমারে, ওগুলি আমেরিকা নিজের কন্ট্রোলে আনার চেষ্টা করছে। এবং মেইনলি চাইনিজদের যে আউটলেট ইনটু বে অফ বেঙ্গল, এবং বে অফ বেঙ্গলে চাইনিজরা ঢুকতে পারলেই কিন্তু ভারত মহাসাগরে তারা ঢুকতে পারবে। মানে চায়নার ব্যাপারটা আপনি দেখুন, চায়না খুব বড় মিলিটারি পাওয়ার, ইকোনমিক পাওয়ার, কিন্তু চায়না মানে ভূগোল চায়নার প্রতি অতটা, জিওগ্রাফি ইজ নট ভেরি কাইন্ড টু চায়না। চায়নার যে উপকূল, এটা খুব ছোট উপকূল এবং পূর্ব এশিয়ার দিকে, বুঝতে পেরেছেন? এই জন্য চায়নার বরাবরই একটা স্ট্র্যাটেজি ল্যান্ড টু সি অ্যাক্সেস। সিনজিয়াং দিয়ে ভারত মানে পাকিস্তানের যে অধিকৃত কাশ্মীর, সেটা দিয়ে ওরা বালুচিস্তানে গোয়াদার বন্দর করেছে, যাতে ওখান থেকে আরব মহাসাগরে ওরা ঢুকতে পারে, এবং ইন্ডিয়ান ওশেন। এই দিক দিয়ে ওরা চায়না মায়ানমার দিয়ে একটা করিডোর করেছে, দুটো এই প্যারালাল করিডোর, ল্যান্ড টু সি করিডোর। এগুলি হচ্ছে চায়নার ভারত মহাসাগরে ঢোকার মেইন পথ। এটা আমেরিকানরা ব্লক করতে চায়। এর মধ্যে বাংলাদেশ ফেসে গেছে। কেন? ইউনূস সাহেব বাংলাদেশকে বিপদে ফেলে দিয়েছে। ইউনূস সাহেব মোটামুটি উনি ক্ষমতায় থাকা অবস্থায় আমেরিকানদের একটা বুঝিয়ে গেছিলেন যে রাখাইন করিডোর টরিডোর করা যাবে। ওয়াকার একটু ঝামেলা করছে, সেনাবাহিনী ঝামেলা করছে, বাট ইফ দি প্রেসিডেন্ট হু ইজ দ্য সুপ্রিম কমান্ডার অফ দ্য আর্ম ফোর্সেস, এটা বোঝার চেষ্টা করে যে রাষ্ট্রপতি হচ্ছে সর্বাধিনায়ক সেনাবাহিনী। এই রাষ্ট্রপতি যদি আমাদের লাইনের লোক হয়, তো আমেরিকানদের সেটা বুঝিয়েছে যে রাষ্ট্রপতি লাইনের লোক হলে সেনাবাহিনীও লাইনে পড়ে যাবে, তো লাইনে পড়তে বাধ্য হবে। সুপ্রিম কমান্ডার, প্রেসিডেন্ট ইজ দ্য সুপ্রিম কমান্ডার অফ দ্য আর্ম ফোর্সেস। এটা ইন্ডিয়াতেও তাই, বাংলাদেশেও তাই। এই জায়গাতে এখন এই চুপ্পু সাহেবকে সরানোর মেইন খেলাটা হচ্ছে আমেরিকানদের খেলা। রিমুভ দিস প্রেসিডেন্ট, সে শেখ হাসিনার লোক, সে আমাদের কথা সঠিকভাবে শুনবে না, সে নানা রকম কায়দা কানুন করবে, ওকে সরাও। এবং সরিয়ে এই যে আপনি বললেন সার্জিও গোর ওখানে যাবে, তো সার্জিও গোরের আগে আরেকটা লোক ওখানে ঢুকে পড়েছে, সেটা আপনি জানেন? সে সিআইএ সাবেক একজন, জি সাবেক, কিন্তু সে সাবেক হলেও সে এখনো তো কর্মরত। কেমন কর্মরত জানেন? সে সিকিউরিটি এজেন্সি চালায়, যা এবং সিআইএ আজকাল আপনি জানবেন যে অনেক জায়গাতেই এই ডিফেন্স কন্ট্রাক্টর, এই ধরনের যে প্রাইভেট সিকিউরিটি অর্গানাইজেশনকে সামনে রেখে ওরা কাজ করে। যেসব অর্গানাইজেশন চালায় মূলত তাদেরই প্রাক্তনী অফিসাররা, যাদের সারা পৃথিবী সম্বন্ধে জ্ঞান আছে। এবং এই যে লোকটা যে গেছে ওখানে, জেরাল্ড হ্যামিল্টন, এর বউ কিন্তু বাংলাদেশে, সে বাংলাদেশের ক্রিশ্চিয়ান লোরে। হ্যাঁ, আপনি আগের রিপোর্ট দেখুন। এই লোকটা যখন সিআইএ তে কাজ করে, জামাইকা স্টেশন চিফ, তখন জামাইকার যে অ্যাম্বাসেডর, তার কাছে এর বউ নালিশ করে, সে আমাকে মারধর করেছে, এই করছে, মানে ওয়াইফ বিটিং।
মানে বউ পেটানোর অভিযোগ এই জেরাল্ডের বিরুদ্ধে, এবং তার সেই বাংলাদেশি বউ, সেসব নালিশ টালিশ, তারপরে তাদের ডাইভোর্স, অনেক গোলমাল হয়। প্রশ্নটা হচ্ছে এই লোক বাংলাদেশ জানে, এই লোক দক্ষিণ এশিয়াতে কাজ করে যাওয়া লোক, এবং এর যে ডিফেন্স এজেন্সি যেটা আছে ওটাকে সামনে রেখে আমেরিকা এখানে ইন্টেলিজেন্স অপারেশন চালাতে প্রস্তুতি নিয়েছে। যেমন ওদের আরেকটা এরকম লোককে মায়ানমারের ভিতরে ঢুকিয়ে ওখানকার গেরিলা বাহিনীগুলিকে ট্রেনিং দেওয়া হচ্ছিল, হ্যাঁ, ম্যাথিউ ভ্যান ডাইক। তার অর্গানাইজেশনটা কি সানস অফ লিবার্টি। তো সে লিবিয়াতে গাদ্দাফির বিরুদ্ধে যুদ্ধ করেছে, সে সিরিয়াতে যুদ্ধ করেছে এই আসাদ গভর্নমেন্টের বিরুদ্ধে। মানে যেখানে সিআইএ একটা গোলমাল পাকিয়ে সরকার পতন ঘটাতে যাচ্ছে, সেখানে ম্যাথিউ ভ্যান ডাইক। এখন মায়ানমারও সেটা তারা চাইছে, ম্যাথিউ ভ্যান ডাইক বার্মাতে ঢুকে, মায়ানমারে ঢুকে ওইসব বিভিন্ন গেরিলা গোষ্ঠীতে ট্রেনিং করে যখন ফিরে আসছিল উত্তর পূর্ব ভারত দিয়ে, মারুফ ভাই তাকে ইন্ডিয়ানরা অ্যারেস্ট করে, এবং আমেরিকানদের শত চাপ সত্ত্বেও ইন্ডিয়ানরা তাকে ছাড়ছে না, তাকে জেলে ঢুকে রেখেছে। এতে ইন্ডিয়ার উপর বেজায় নাখুশ হয়েছে আমেরিকা, ট্রাম্প সাহেব এবং তার যারা ওইসব গোয়েন্দা টোয়েন্দা যারা গোলমাল পাকায় পৃথিবীর সবখানে গিয়ে, তারা ইন্ডিয়ার উপর খুব নাখুশ। এই জন্য আমাদের সাথে নানা রকম তারা গোলযোগ করছে, শুল্ক বাড়ানোর হুমকি দিচ্ছে, এটা করছে ওটা করছে। যাই হোক, তার মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু বাংলাদেশের গুরুত্বটা এই কারণেই আমেরিকার কাছে যে ইন্ডিয়া ওদের সাথে মায়ানমারের ব্যাপারে কোঅপারেট করছে না, কারণ ইন্ডিয়া আমেরিকার মতো মায়ানমার ভেঙে যাক দু তিনটে রাষ্ট্র এটা চায় না। এখানে ইন্ডিয়ার সাথে চীনের স্বার্থ এক জায়গায়। আমরা ইন্ডিয়া এবং চায়না দুজনেই চাই যে মায়ানমার একটা ইউনাইটেড স্টেট হিসেবে, মানে একটা রাষ্ট্র হিসেবে ওটা টিকে থাকো। ওটা দু তিন ভাগ হয়ে এখানে আবার একটা সিভিল ওয়ার, একটা গোলযোগ গোলমাল, এটা আমরা চাই না। ইন্ডিয়াও চায় না, এটা চায়নাও চায় না। ইন্ডিয়া হয়তো চায়নার বেশি প্রভাব ওখানে বেড়ে যায়, সেটা আটকাতে চায়, তাই বলে আমেরিকানরা এখানে ঢুকে গোলযোগ পাকাবে, এখানে একটা ক্যাওস হবে, এটাও ইন্ডিয়া চায় না। আর আরেকটা জিনিস মনে রাখবেন, ইন্ডিয়ার মেইন মায়ানমারের দুটো বিরাট স্বার্থ আছে, দুটো কানেক্টিভিটি প্রজেক্ট। একটা হচ্ছে কলকাতা থেকে সিটওয়ে, যেটা আরাকান বা রাখাইন প্রদেশের বন্দর এবং রাজধানী, ওই অবধি, এবং ওখান থেকে কালাদার নদী হয়ে পালেটোয়া, তারপরে মিজোরাম, মানে অল্টারনেট রুট টু নর্থ ইস্ট ইন্ডিয়া, একটা বিকল্প রাস্তা উত্তর পূর্ব ভারতের জন্য মায়ানমারের ভিতর দিয়ে। এটা ইন্ডিয়া কমপ্লিট করতে চায়, কারণ যেই রাস্তাটা উত্তর পূর্ব ভারতে বাংলাদেশের ভেতর দিয়ে ইন্ডিয়া শেখ হাসিনার সময় ট্রানজিট এগ্রিমেন্ট, এখন এই সরকারের নানা রকম ধ্যানাই প্যানের ফলে ইন্ডিয়া এই ব্যাপারে একটু দ্বিধাগ্রস্ত বোধ করছে যে কি জানি এটা কি করবে, তারেক সরকারের ব্যাপার সেবার বোঝা যাচ্ছে না। তো এর জন্য ইন্ডিয়া চাইছে ওই কালাদান মাল্টিমোডাল প্রজেক্ট কমপ্লিট করতে। তো ইন্ডিয়া কোনো অবস্থায় চায় না যে মায়ানমার একটা বিরাট কেওয়াস হোক, এবং এই কেওয়াস হয়ে মায়ানমার দু তিনটে রাষ্ট্রে ভেঙে যাবে, আর আমেরিকানরা যেটা চায়। সো এখানে ইন্ডিয়া এবং আমেরিকা দে আর নট ইন লাইন, এবং এর জন্য দেখবেন যে আমাদের টাইট দেওয়ার জন্য আমেরিকানরা আমাদের এই রকে জড়িয়ে কিছু কেস টেস, যে রয়ের অফিসাররা ওই শিখ লিডারকে মারার ষড়যন্ত্র করছিল, এবং এখানে আমাদের যিনি নিরাপত্তা উপদেষ্টা, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভালের নামেও সমন এসছে। তো আমেরিকার সাথে আমাদের মানে রিলেশন এখন খুবই খারাপ অবস্থায় আছে। এর জন্যই বাংলাদেশের গুরুত্ব। এখন বাংলাদেশে যদি এই করিডর চীন যেটা করতে চাইছে, এটা আমেরিকাকে আটকাতে হয়, তাহলে রাষ্ট্রপতি ওদের জন্য খুব ইম্পর্টেন্ট। কেন ওরা তারেক সাহেবের উপর ভরসা করতে পারছেন না। ওরা তারেক সাহেবকে নানা রকম ভুজুং ভাজুং দিল, তারেক সাহেব চীনে গেছেন, এবং এটা ঠিকই তারেক সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উনি চাইবেন আমেরিকানরা তো কোথাও কোনো ডেভেলপমেন্ট প্রজেক্ট করবে না, মারামারি করাবে, গন্ডগোল করাবে। তো এর জন্য উনি চাইছেন যে চাইনিজ ফান্ড এনে এখানে বড় বড় কিছু পরিকাঠামো, হ্যাঁ, প্রজেক্ট তৈরি করা। কেন তারেককে সবসময় লোকে শেখ হাসিনার সাথে কম্পেয়ার করবে, যে শেখ হাসিনা এত সব উন্নয়ন করেছে। তো তারেক সাহেবও চাইছে বড় বড় কিছু উন্নয়ন প্রকল্প, তার জন্য টাকাটা কোথা থেকে চীন, ন্যাচারালি চায়নার অনেক ডিপ পকেট, অনেক টাকা পয়সা। তো এটা আমেরিকানরা বাধা দিতে চাইছে। ওরা নিজেরা 5 টাকা খরচ করে কোনো উন্নয়ন প্রকল্প করবে না, ওরা শুধু মারামারি করবে, গন্ডগোল করবে। ওরা আপনার কাঁধে বন্দুক রেখে মায়ানমারে গুলি চালাবে। এর জন্য এই সার্জিও হ্যামিল্টনের ওখানে আসা, এবং তার কয়েকদিনের মধ্যে সার্জিও গোর ওখানে যাচ্ছে। কেন সার্জিও গোর কিন্তু আপনি মনে রাখবেন, হি ইজ নট এ প্রফেশনাল ফরেন সার্ভিস অফিসার।
ও হচ্ছে ট্রাম্পের রাজনৈতিক সহযোগী, ও ট্রাম্পের ওই বলে না ট্রাম্পের বাড়ি, মানে ট্রাম্পের দোস্ত এক কথায়। একসাথে খাওয়া দাওয়া হয় টয়, আরো অনেক কিছু হয় টয়। ট্রাম্প সাহেব তো রঙিন মানুষ, অনেক কিছু করেন টরেন। এই গোর টোররা হচ্ছে তার ওইসব। আর গোর কিন্তু খুব ইন্টারেস্টিং লোক, ইজ এ ক্রিশ্চিয়ান বাট ফ্রম উজবেকিস্তান। আপনি দেখবেন এই টাইপের লোকগুলি, হ্যাঁ, কমিউনিস্ট স্টেট বা ইসলামিক স্টেটের যারা ক্রিশ্চিয়ান তারা খুব হার্ড লাইন হয়। যেরকম ব্রাজিলস্কি ছিল, রোনাল্ড রিগানের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, পোল্যান্ডের লোক, প্রচন্ড অ্যান্টি কমিউনিস্ট, প্রচন্ড অ্যান্টি রাশিয়া। ওই জন্য একটা কোল্ড ওয়ার মারামারি করতে হবে, রাশিয়াকে টাইট দিতে হবে। এই লোকটা উজবেকিস্তানের লোক, তেও ওই রাশিয়া চায়না কমিউনিস্ট আটকাও এইসব। এ হচ্ছে ওর জন্য নামটা দেখবেন সার্জিও, কিন্তু গোর ইটস নট এ নর্মাল আমেরিকান মানে ক্রিশ্চিয়ান নেম। এনিওয়ে, পয়েন্ট ইজ ও ট্রাম্পের বাড়ি, ট্রাম্পের দোস্ত। ট্রাম্প ওকে শুধুমাত্র ইন্ডিয়াতে অ্যাম্বাসেডর না, পুরো সাউথ এশিয়ার দায়িত্ব দিয়ে রেখেছে। তো ওই লোক ওখানে যাচ্ছে, কিন্তু ও তো ইন্টেলিজেন্স অফিসার না, ও তো আর অপারেশন করার এক্সপিরিয়েন্স তার নেই। ওই জন্য আগে একটা ইন্টেলিজেন্স একবারে পোড় খাওয়া, 35 বছর সিআইএ তে চাকরি করা, বাংলাদেশে বউ যার আছে এরকম একজন লোককে এখানে পাঠিয়েছে আগে খেলাধুলোগুলি সাজানোর জন্য। এইবার বোর ওখানে যাবে এবং এরা প্রবল প্রেসার দেবে। চুপ্পুকে সরানো হয়েছে এই প্রেসারই, এবং চুপ্পুকে সরিয়ে এখন ওখানে ইউনূসকে রাষ্ট্রপতি করা। সে আপনার ওই শফি সাহেব যতই বড় বড় কথা বলেছে, না এই অকৃতজ্ঞ জাতি, ইউনূস সাহেব রাষ্ট্রপতি হতে চান না, ফালতু কথা। ইউনূস সাহেব রাষ্ট্রপতি হতে চান না, সব থেকে বড় কারণ কি জানেন? ইমিউনিটি ফ্রম প্রসিকিউশন। একবার উনি রাষ্ট্রপতি হলেন, উনি যে মহান মহান কাজগুলি করেছেন যার জন্য ওনার বিরুদ্ধে আগেও মামলা হয়েছে এবং আগামী দিনে আরো মামলা হতে পারে, গণিত কাজ যেগুলি করেছে। রাষ্ট্রপতি একবার হয়ে গেলে ইমিউনিটি ফ্রম প্রসিকিউশন, আর তার বিরুদ্ধে কোনো মামলা কিছু করা যাবে না। দিস ইজ দ্য মেইন রিজন। প্লাস ওনার তো টাকার খেয়ে শেষ নেই। উনি উনি চিফ অ্যাডভাইজার হয়ে নিজের কোম্পানিকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট উপেক্ষা করে, হ্যাঁ, গ্রামীণের এই লাইসেন্স ওই লাইসেন্স বার করেছে। এই কাজগুলিও আরো সহজ হয়ে যাবে উনি রাষ্ট্রপতি হলে। আরেকটা জিনিস আমি শুনতে পেয়েছি যে ওখানে ওই আরেকজন মহাপ্রভু আছেন আমেরিকানদের খুব কাছের লোক, হ্যাঁ, যাকে কনস্টিটিউশনাল এক্সপার্ট বলে বলা হয়, কিন্তু সে একসময় আমার বিবিসি এর কলিগ ছিল। তো সে কত বড় কনস্টিটিউশনাল এক্সপার্ট সেটা আমি জানি, আলী রিয়াজ। সে মাঝে হাওয়া হয়ে গেছিল এখানে ইলেকশন হওয়ার পর, বিএনপি আসার পর। এখন আবার শোনা যাচ্ছে যে সে ঘোরাফেরা করছে আবার নতুন করে সংস্কারের নামে আবার কিছু জিনিস হবে। আপনি দেখবেন যে আমেরিকানদের একটা চেষ্টা আছে যে তারেক সাহেবকে লাইনে যেহেতু ফেলতে পারছে না, বাংলাদেশের এই পার্লামেন্টারি সিস্টেমটা আস্তে আস্তে প্রেসিডেন্সিয়াল দিকে, মানে রাষ্ট্রপতির আরো অধিক ক্ষমতা, এবং রাষ্ট্রপতিটা ওদের লোক। মানে আমেরিকানরা এই সিঙ্গেল উইন্ডো সিস্টেমে বিশ্বাস করে। এই 50টা নানা রকম লোক, নানা রকম রাজনীতির লোক কন্ট্রোল করা ওদের জন্য ডিফিকাল্ট। দে আর নট ভেরি স্মার্ট পিপল এইসব ব্যাপারে। এগুলিতে ব্রিটিশরা অনেক বেশি এক্সপার্ট। হ্যাঁ, ওরা একসাথে ওই 3টে বল হাওয়াতে আর 2টো বল হাতে নিয়ে জাগলিং করতে। আমেরিকানস আর নট গুড এট দিস থিংস। ওরা মারামারি পার্টি, কাউবয়। ওরা চাইছে যে ওখানে একটু চেঞ্জ করে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট, এবং প্রেসিডেন্টটা ওদের লোক। তাহলে ওকে দিয়ে ওরা যা খুশি তাই করিয়ে নেবে। কেন ইউনূস সাহেব থাকার সময় যে ট্রেড এগ্রিমেন্ট হয়েছে আপনি দেখেছেন, একটা 90% মুসলিম মেজরিটি কান্ট্রি, সেখানে আমেরিকা থেকে কি কি কিনতে হবে না, বিশাল অঙ্কের পর্ক প্রোডাক্ট। এগুলি তো সরাসরি ধর্মীয় অনুভূতির ব্যাপার আছে। কিন্তু ইউনূস সাহেব যতক্ষণ আমেরিকা তাকে মানে পিঠ চাপড়াচ্ছে এবং আমেরিকার হয়ে সে কাজ করে টাকা পয়সা করতে পারছে, টাকা পয়সা ইউনূস সাহেবের তারা অনেক ব্যাপার ট্যাপার আছে, হ্যাঁ, সেগুলি আমরা সব জানি টানি আর কি। তো যাই হোক, এর জন্য আমেরিকানস আর ডেসপারেট যে প্রেসিডেন্ট ওদের মন মতো লোক বসাবে। তার মানে আপনি যে তথ্যগুলো বললেন এটা তো খুবই ভয়ঙ্কর একটা, এবং আপনার টোনে, আপনার কথায় অনেকটাই বোঝা যাচ্ছে বা পরিষ্কার যে আসলে ডক্টর ইউনূসকে হয়তো রাষ্ট্রপতি করা হচ্ছে, এবং পর্যায়ক্রমে এই আলী রিয়াজের মাধ্যমে আবারও সেই সংস্কার কমিশন অ্যাক্টিভ করে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টের দিকে যাওয়ার একটা আশঙ্কা আপনি করছেন, তাই তো? হ্যাঁ, দিস ইজ দ্য আমেরিকান প্ল্যান। এখন এটা শুনুন মারুফ ভাই, আপনি এটা তখনই করতে পারবেন আপনাকে আপনার উল্টো দিকে যারা আছে তারা আপনাকে কতটা ছাড় দিচ্ছে। এখানে একটা অন্য খেলা চলছে, আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই
যে তারেক রহমানকে ব্রিক্স এর যে সামিট হতে যাচ্ছে, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, এই যে গ্রুপিং, যার মধ্যে আরো অনেকে ইদানিং, তো বাংলাদেশ এটার মেম্বারশিপ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। এর জন্য বাংলাদেশকে এই সম্মেলনে, সম্মেলন সেপ্টেম্বর মাসের 11, 12, 13 তারিখ দিল্লিতে হবে, এই সম্মেলনে তারেক রহমানকে ইনভাইট করা হয়েছে। তারেক রহমান তো এমনি ইন্ডিয়াতে আসার ক্ষেত্রে একটু দোনামানা করছিল যে ওখানে যারা মহাপ্রভুরা বসে আছেন তারা আবার হই হই করে উঠবে, এই ফ্যাসিবাদের দোসর শেখ হাসিনা, তারেক রহমান এই অবস্থায় কেন যাচ্ছে, আবার ভারতের দালাল। তো এইসব এখন ব্রিক্স একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, বাংলাদেশ নিজে ব্রিক্স এর মেম্বার হতে চেয়েছে এক সময়। এই ব্রিক্স এর সামিটে, ব্রিক্স এর এই যে সামিট হচ্ছে, এতে তারেক রহমানকে ইনভাইট করলে তারেক রহমান আসতেও পারেন যদি আমেরিকানদের বেশি। এখানে একটা অন্য খেলা হচ্ছে এখন। রাশিয়া, ইন্ডিয়া ইজ অন দ্য সেম পেজ, চায়নাও মোটামুটি, চায়নাকেও, কেন এটা চাইনিজরাও বোঝে যে পলিটিক্যাল স্টেবিলিটি না থাকলে তারা যে ওই নানা রকম প্রজেক্টের কথা বলেছে এগুলি করা মুশকিল। তো এখানে একটা অন্য খেলা হচ্ছে যে আমেরিকার যে খেলা, আমেরিকার যে প্ল্যান, এটাকে কার্যত মানে ব্যাহত করে তারেক সাহেবকে আস্তে করে, বাংলাদেশকে আস্তে করে ব্রিক্স এর দিকে টেনে আনার একটা বড় ডিপ্লোম্যাটিক খেলা চলছে। এবং এর জন্য তারেক সাহেবকে ইনভাইট করা হয়েছে সামিটে। উনি এখনো আসবেন কি আসবেন না বলেননি, কিন্তু আমরা জানি যে বিএনপি অন্য লোকজনকে রাষ্ট্রপতি করতে চায়। বিএনপির ক্যান্ডিডেট পসিবলি সামবডি লাইক মঈন খান, হ্যাঁ, শিক্ষিত মানুষ, এই ধরনের লোক। এখন এখানে একটা টানাপোড়েন চলছে, সেটা হতে পারে, সেটা আমি শুনছি যে আমেরিকানরা চাপ দেবে। সরি, জি বলুন, আপনি শেষ করুন। না, ওটা বলছিলাম যে এখানে এই রাষ্ট্রপতিকে আগে করা নিয়ে হবে, এটা নিয়ে একটা টাগ অফ ওয়ার চলছে, দড়ি টানাটানি। আমেরিকানরা ইউনুসকে পুশ করলো, বিএনপি, মঈন খান, তারপরে টানাপোড়েন দুই দিক থেকে হচ্ছে। এখানে আমি এটাও শুনতে পেয়েছি যে আইরিন খান, যাকে ইউনাইটেড নেশনস এ বাংলাদেশের প্রতিনিধি করে পাঠানোর কথা হয়েছে, হয়তো তারেক রহমানের করা যেতে পারে, হতে পারে। এরকমও কিছু মহল থেকে শোনা যাচ্ছে যে প্রেসিডেন্টের জন্য তাকে কম্প্রোমাইজ ক্যান্ডিডেট, কেন উনি দীর্ঘদিন ইউএন কাজ করেছেন, ওনার সাথে সাহেবদেরও খাতি আছে, আবার অন্যদেরও খাতির টাতির আছে নানা দিকে। ওনার ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাট, ওনার অনেক যোগাযোগ আছে। আর উনি মানে বিএনপির সাথে, মানে আমি যেটা শুনেছি, উনি জুবেদা রহমান, তারেক রহমানের স্ত্রীর কিরকম আত্মীয় হন, আপন চাচাতো বোন, রাইট, এটা আপনি জানেন। তাহলে শি ইজ ইন দ্য ফ্যামিলি। এক, দু নম্বর হচ্ছে তার ইন্টারন্যাশনাল কানেকশন প্রচুর। হ্যাঁ, ওনাকে হয়তো ইউনুসকে ডাইরেক্টলি তারেক সাহেব করতে চাইবেন না, কেন ইউনুস কি খেলাধুলা করবে উনি জানেন, ইউনুস উইল ট্রাই টু ডমিনেট হিম। এই জন্য উনি আইরিন খানকে এগিয়ে দিতে পারেন অ্যাজ এ কম্প্রোমাইজ ক্যান্ডিডেট, যদি ওরা কোনো কারণে বিএনপির নিজস্ব ক্যান্ডিডেট মঈন খান বা এই ধরনের কাউকে সাপোর্ট না করে। তাই জন্য এই রাষ্ট্রপতি কে হবে, আমেরিকানদের টার্গেট হচ্ছে কি, যে আমেরিকানরা ইউনুসের নাম বললে জামাত তো লাফিয়ে উঠবে। তখন কিন্তু জামাতের এই মহান হুজুরদের কোন রকম ধর্ম টর্ম, ওই যে সব পর্ক টর্ক আনার চুক্তি করে গেছে ইউনুস, ওগুলি তখন কিন্তু ফ্যাক্টর হবে না। তখন ধর্ম টর্ম ফ্যাক্টর হবে না, তখন জামাতের হুজুররা হই হই করে লাফাবেন, রাজি হয়ে যাবেন। এনসিপির এই ট্যান্ডলরা তো রাজি হবে। তো জামাত, এনসিপি ইউনুসকে চাইবে। এখন আমেরিকানদের টার্গেট হচ্ছে বিএনপি কে রাজি করানো। কেন? ইউনুস যদি বিএনপির ক্যান্ডিডেট না হয়, তাহলে ইউনুসকে দাঁড় করালে ইউনুস তো হেরে যাবে। আর ইউনুস নিজের থেকে ইলেকশন করে বাংলাদেশে একটা গ্রাম পঞ্চায়েত জেতা ওর পক্ষে মুশকিল। ওর এই আমেরিকান চাচা টাচারা না থাকলে ইউনুস কোনোদিন ইলেকশন পলিটিক্সে কিছু করতে পারবে না। আই এম চ্যালেঞ্জিং। বাপের বেটা হলে ইলেকশন কন্টেস্ট করে দেখতে পারবে না। তো এর জন্য ওরা চাইছে বিএনপি কে প্রেসার দিয়ে ইউনুসকে ক্যান্ডিডেট হিসেবে অ্যাকসেপ্ট করলে দেন ইউনুস ইজ এন ইউনানিমাস ক্যান্ডিডেট, তাই না মারুফ ভাই? বিএনপি যদি রাজি করানো যায় তাহলে তো আর কোনো ইলেকশনের ব্যাপার নেই, সিলেকশন। কেন ইউনুসকে ইলেকশনে ফেললে ঝামেলা আছে।
ইউনুসকে এটা তো সিলেকশন তিনি এর করে আগেও বলেছেন, এর আগেও তিনি বলেছিলেন যে তিনি তাকে যদি 111 এর সময় তিনি বলেছিলেন যে তিনি যদি সবাই মিলে তাকে বসায়, যেটা 2024-এ 5ই আগস্ট করেছে, তিনি ওইভাবেই আবার প্রেসিডেন্ট হতে চান। তার এমন কারণটা একটা হচ্ছে কথা। উনি এতই জনপ্রিয় বাংলাদেশে যে উনি বাংলাদেশে ইলেকশন করলে একটা গ্রাম পঞ্চায়েত ইউনিয়ন পরিষদ ইলেকশনও জিততে পারবে না। এটা হচ্ছে আসল ব্যাপার। সো হি ইজ কাভারিং হিজ উইকনেস বাই টকিং বিগ। এগুলি একটা স্টাইল যে আমি এটা পারবো না, আমি জানি, আমি বড় বড় কথা বলে এমন একটা ভাব করলাম যে না ওটা আমি করতেই চাইছি না, আসলে আমি পারবো না। তো ইউনুস একটা ইউনিয়ন পরিষদ ইলেকশন জেতার ক্ষমতা তার নেই, এই জন্য বড় বড় কথা সবাই যদি চায় তাহলেই আমি হব। হ্যাঁ, কারণ মানে হি ওয়ান্টস টু বিকাম সামথিং থ্রু সিলেকশন, নট ইলেকশন। ইলেকশন হি ক্যানট ফেস। জি, তো এই যে ঘটনা প্রবাহ আপনি যা বললেন, আমি একদম শেষ দিকে চলে এসেছি। সেটা হচ্ছে, যদি এই সমীকরণগুলো হয়ে থাকে, তাইলে কি শেখ হাসিনার যে দেশে ফেরা এইটা কি পর্যায়ে থাকবে, কি কোন দিকে যেতে পারে? আমার মনে হয় শেখ হাসিনা তো বলেছেন উনি ডিসেম্বর ওই সময় ঢুকতে চাইছেন। উনিও মানে এই সব ঘটনা প্রবাহের দিকে নিশ্চয়ই লক্ষ্য রাখছেন যে আমেরিকানদের যাতায়াত, তারা ইউনুসকে রাষ্ট্রপতি করতে চাইছে, এবং এই খেলাগুলি ব্রিক্স এর কাউন্টার যে অফেন্সিভ, যেটা ব্রিক্স তারেক সাহেবকে এখানে এনে বাংলাদেশকে ব্রিক্স এর মধ্যে ঢুকিয়ে আমেরিকার বলের থেকে বার করে আনতে চাইছে। শেখ হাসিনা নির্ঘাত উনি এইসবের দিকে তীক্ষ্ণ নজর রাখছেন। কিছু কিছু ভুলভাল খবর বাংলাদেশের বিভিন্ন চ্যানেলে বা মিডিয়াতে বেরিয়েছে এর আগে, ওগুলি আমি খুব গুরুত্ব দিতে চাই না, যে শেখ হাসিনা আমেরিকার সাথে যোগাযোগ রাখছে কে অমুকের সাথে। হ্যাঁ, এটা হতে পারে যে শেখ হাসিনার কিছু লোকজন আছে যারা আমেরিকাতে হয়তো কোনো লবিস্ট টবিস্ট নিয়োগ করে। তো আমার নিজের ধারণা কি জানেন, ওই শেখ হাসিনার জন্য ওই লবিস্ট টবিস্ট, ওই কিছু ওই সব লোকজন যারা আছে আমেরিকাতে, এগুলি ফালতু জিনিস। এর আগেও ওনার হয়ে লবিস্ট টবিস্টের চেষ্টা হয়েছে, এগুলি দিয়ে কিছু হয়। ওনার মানে যেসব লবিস্ট নিয়োগ হয়েছিল তারা দুটো লেখা ওনার পক্ষে কোথাও লেখাতে পারেনি, এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। হ্যাঁ, ওরা ওনার ঘরের লোকজনের আত্মীয় ছিল, আমি আর বিস্তারে বলতে চাইছি না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে শেখ হাসিনা এই যে খেলাটা হচ্ছে, মানে এই যে একটা জিওপলিটিক্যাল গেম বাংলাদেশকে নিয়ে,